যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দ্বিতীয় দিন শনিবারও দলে দলে বাড়িঘরে ফিরছেন গাজাবাসী। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার বিভিন্ন এলাকা থেকে সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার ইসরায়েলি জিম্মিরা ঘরে ফিরবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামাস এবং এর সহযোগী দলগুলো আবারও বলছে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনিদের নিজেদের বিষয়। শারমিন শ্রাবণীর রিপোর্ট। এভাবেই দলে দলে ঘরে ফিরছেন যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিরা। পুরো গাজার চিত্রই এখন এমন। 2 বছর ধরে ইসরায়েলি নৃশংসতার মুখে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে 23 লাখ বাসিন্দার প্রায় সবাইকে। এখন যুদ্ধবিরতির খবরে অনেকে আবার গাজা নগরী সহ উত্তরের এলাকাগুলোয় ফেরা শুরু করেছেন। এছাড়া ইসরায়েলের আগ্রাসনের শুরুর দিকে অনেক ফিলিস্তিনি গাজা ছেড়ে মিশরে চলে গিয়েছিলেন। তাদের দক্ষিণ গাজার রাফা ক্রসিং দিয়ে আবারও প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। তাদের তথ্য অনুযায়ী চুক্তির আওতায় গাজায় প্রতিদিন 600 ট্রাক করে ত্রাণ প্রবেশেরও অনুমতি দেবে তেল আবিব। একদিকে যখন বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা, অন্যদিকে গাজার বিভিন্ন অংশ থেকে সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা। যদিও উপত্যকার অর্ধেকই তাদের দখলে, তবু ইসরায়েলি বাহিনী বলছে তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে উভয় পক্ষই সম্মত। এদিকে গাজায় হামাসের হাতে বন্দী থাকা জিম্মিরা সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন যে সোমবার জিম্মিরা ফিরে আসবে। তারা বেশ কিছু দুর্গম এলাকায় আছে, মূলত মাটির নিচে। খুব কম মানুষ জানে আসলে জিম্মিরা কোথায় আছে। তাদের এখন খোঁজা হচ্ছে। এদের মধ্যে প্রায় 28টি মৃতদেহ আছে। এটি আসলেই একটি ট্র্যাজেডি। সবাই এখন জিম্মি ও মৃতদেহ হস্তান্তরের বিষয়টি নিয়েই কাজ করছে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থানরত 2 শতাধিকের বেশি মার্কিন সেনাকে ইসরায়েলে স্থানান্তর করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন তারা আসন্ন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। এদিকে হামাস ও এর সহযোগী দল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এই উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনিদের নিজেদের বিষয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি জাতীয় বৈঠক আয়োজনেও কাজ করার কথা বিবৃতিতে জানিয়েছে সংগঠন দুটি। শারমিন শ্রাবণী, 71। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটি থেকে শুক্রবার 33টি মরদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর এসব মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যেগুলোর কয়েকটি বিকৃত হয়ে গেছে। পরিচয় শনাক্ত করতে সেগুলো আল শিফা হাসপাতালে পাঠানো হয়েছে। গাজার মধ্যে যত হাসপাতাল আছে সেগুলোর মধ্যে আল শিফায় শুধুমাত্র ফরেনসিক মেডিসিন বিভাগ আছে, যেখানে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া সংবাদ মাধ্যম সিএনএনকে গাজা সিটি থেকে 33টি মরদেহ আনার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে আরও মরদেহ থাকার শঙ্কা করা হচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মরদেহগুলো পাওয়া যেতে পারে। হামলায় গাজা এখন পর্যন্ত প্রায় 67,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও 1,69,961 জন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 10,000 মানুষ। চলতি বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো তার নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে শান্তি পুরস্কারে ভূষিত করে। এরপর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। এতে তিনি লিখেছেন, সব ভেনেজুয়েলানদের সংগ্রামের এই স্বীকৃতি তাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে, আর সেই লক্ষ্য হলো স্বাধীনতা অর্জন। তিনি পোস্টে আরও লেখেন, এই পুরস্কারটি ভেনেজুয়েলার সেই নিপীড়িত জনগণের প্রতি এবং তাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছেন। এদিকে হোয়াইট হাউসে এক প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, মারিয়া নোবেল পাওয়ার পরই তাকে ফোন করেছেন এক সম্মান এবং তার সম্মানে মারিয়া নোবেল গ্রহণ করেছেন বলেও জানান তিনি। যিনি আসলে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আমাকে ফোন করে বললেন, আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি, কারণ আপনি সত্যিই এটির যোগ্য ছিলেন। এটি একটি খুব ভালো কাজ। আমি তো তাকে বলিনি যে এই পুরস্কার আমাকে দিয়ে দিয়েন, কিন্তু এমন কিছু লোক আছেন যারা বলেন যে আমরা এত কিছু করেছি যে তাদের এটি করা উচিত ছিল, কিন্তু আমি পুরস্কার নিতে চাই না। আমি খুশি কারণ আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি। এবছর শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সিদ্ধান্ত নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাজিকিস্তানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প কাজ করছেন। এ সময় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইসরায়েল ও গাজার মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তির উদাহরণ তুলে ধরেন পুতিন। সব দিকে বিবেচনা করলে ট্রাম্প প্রকৃত অর্থে নোবেল পাওয়ার যোগ্য বলে জানান তিনি। পুতিন এ সময় আরও বলেন, নোবেল কমিটি অতীতে এমন অনেককেই পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য তেমন কিছুই করেননি, ফলে পুরস্কারের মর্যাদা অনেকটাই হারিয়েছে।
পুতিনের এমন মন্তব্যকে ধন্যবাদ জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো নোবেল কমিটির সিদ্ধান্তকে সম্পূর্ণ বোকামি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প শান্তির জন্য অনেক কিছুই করেছেন, অথচ অতীতে এমন অনেক মার্কিন প্রেসিডেন্টরা এই পুরস্কার পেয়েছেন যারা কিছুই করেননি। এই পুরস্কার ট্রাম্পেরই প্রাপ্য ছিল। পদত্যাগ করার মাত্র 4 দিন পরই আবারও সেবাস্তিয়ান লেকুর্নোকেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শুক্রবার রাতে এলিসি প্রাসাদে প্রধান দলগুলোর সাথে বৈঠকের কয়েক ঘন্টা পর এই ঘোষণা দেন ম্যাক্রন। তবে বৈঠকে ছিলেন না অতি ডানপন্থী এবং অতি বামপন্থী নেতারা। এলিসি প্রাসাদ জানিয়েছে, লেকুর্নোকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট, আর এক্ষেত্রে তাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 39 বছর বয়সী লেকুর্নো ম্যাক্রর সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের একজন। এক্সে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন লেকুর্নো। বলেন, প্রেসিডেন্ট তাকে যে মিশন দিয়েছেন তার বাইরে বছরের শেষ নাগাদ ফ্রান্সকে একটি বাজেট দেয়া এবং দেশের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য সবকিছু করবেন তিনি। আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রুথে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করেন। তিনি বলেন, চীন তাদের জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প। তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি, কিন্তু তিনি জানিয়েছেন তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নন। চীনের ওপর বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রে শাটডাউনের প্রভাবে শুক্রবার একদিনে 4000 ফেডারেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। অন্তত 7টি মন্ত্রিপরিষদ পর্যায়ের কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলবে এবারের শাটডাউন। ক্যালিফোর্নিয়া জেলা আদালতে দাখিল করা নথিতে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছেন ছাঁটাই হওয়া কর্মীরা। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য ও মানবিক সেবা কার্যালয়ের প্রায় 1500 কর্মীকে বরখাস্ত করা হয়। শিক্ষা বিভাগের 466 জন, গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগে 442 জন, বাণিজ্য বিভাগে 315 জন, জ্বালানি বিভাগে 187 জন এবং জাতীয় নিরাপত্তা বিভাগে 176 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জন নিখোঁজ আছেন। তাদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। এখনও নিখোঁজদের অনুসন্ধান চলছে বলে জানা গেছে। বিস্তারিত রিপোর্টে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে টেনেসি রাজ্য। কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে সেই শব্দ। ন্যাশভিল শহর থেকে প্রায় 56 মাইল দক্ষিণ পশ্চিমে টেনেসির হামফ্রে কাউন্টির প্রত্যন্ত এলাকায় অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় ঘটে এই বিস্ফোরণ। এতে 1300 একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। একের পর এক বিস্ফোরণ এবং ঘটনাস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণ ঘটতে পারে। পরে শুরু হয় অনুসন্ধান। আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে এটা অন্যতম। এখন এই এলাকা নিরাপদ। এখানে তদন্তের কাজ করছেন এটিএফ এবং এফবিআই সদস্যরা। কেন এত বড় বিস্ফোরণ হলো সেটাই খুঁজে চলেছেন তদন্তকারীরা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণ স্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন। কোম্পানিটির ওয়েবসাইটে বলা আছে, তারা সেনাবাহিনী, এরোস্পেস এবং ভবন ভাঙার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। এছাড়া বিদেশি সেনাবাহিনীও এসব বিস্ফোরক ব্যবহার করে। পাবলিক নথি থেকে জানা গেছে, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেম বিস্ফোরক ও অস্ত্র তৈরির বেশ কয়েকটি সামরিক চুক্তি পেয়েছে, যেগুলো বেশ পুরনো। আফসানা শাওন, 71। ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রুশ হামলায় অন্তত 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে 7 বছরের এক শিশু সহ অন্তত 20 জন। এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের কর্তৃপক্ষ। হামলার পর 9টি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাজধানী কিয়েভের কিছু অংশ অন্ধকারে ডুবে গেছে। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া খারাপ আবহাওয়ার জন্য অপেক্ষা করেছিল আর সময় মতো ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর হামলা শুরু করেছে। তিনি আরও যোগ করেন, এই পরিস্থিতির কারণে বিমান প্রতিরক্ষার দক্ষতা 20 থেকে 30% পর্যন্ত কমেছে। কিয়েভের মিত্রদের কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং G7 থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে হবে।
আবহাওয়া পরিস্থিতির কারণে আমাদের প্রতিরোধ ক্ষমতা কমেছে 20 থেকে 30% মতো। আমার মনে হয় এটা আবহাওয়ারই প্রভাব। তবুও যদি আমরা দিনের বেলায় পানি সরবরাহ সচল করতে পারি, এরপর জ্বালানি সরবরাহ করাও সম্ভব হবে বলে আমি মনে করি। আঘাতটা শক্তিশালী, তবে এটি অবশ্যই মারাত্মক নয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সিডনি থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণে শেল হারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল 10টার দিকে বিমানটি উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়। বিমানটি মাটিতে পড়ার সাথে সাথেই তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অপরাধ তদন্তের জন্য ক্রাইম সিন গঠন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি জানানো হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির তালেবান সরকার। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া মারখা অঞ্চলের পাকতিকাতে একটি মার্কেটে বোমা বর্ষণ করেছে। আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাবুল। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই সময় গোলাগুলির শব্দ ভেসে আসে। পরে আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন মাধ্যম জানায়, সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিকি তালেবান টিটিপির প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন, টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ভারত। উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন হাইপারসনিক গ্লাইড যান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। শুক্রবার রাতে এক সামরিক কুচকাওয়াজে এই অস্ত্র প্রদর্শিত হয়। কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রগুলোর মধ্যে ছিল হওয়াসং 11MA হাইপারসনিক অস্ত্র এবং হওয়াসং 20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে এগুলোকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। হওয়াসং 11MA এক সপ্তাহ আগেই পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীতে প্রথম দেখা গিয়েছিল। এই সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো রাশিয়া ইউক্রেনে তাদের বিধ্বংসী হামলায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এটি হাইপারসনিক নামে পরিচিত, কারণ এটি শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম। মেক্সিকোতে এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির 31টি রাজ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো এবং হিদালগো আর উত্তর কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি। হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে 16 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 1000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও 5 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে 11 জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু এবং কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফিলিপাইনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শুক্রবার ফিলিপাইনে 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে স্থানীয় সময় সকালে 7.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের কয়েক ঘন্টা পর একই এলাকায় আঘাত হানে 6.7 মাত্রার আরেকটি ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে। প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।